তো আমরা আজকে যেটা জানবো সেটা হলো আমাদের মোরাল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন। আমরা এখানে একটা বৃত্তের মধ্যে টোটাল বিশ্বের অর্থাৎ পৃথিবীর মোট সম্পদকে বোঝানোর চেষ্টা করেছি। এই পৃথিবীর মোট সম্পদের 50% সম্পদ আছে 1% মানুষের কাছে। অর্থাৎ মোট পৃথিবীর মোট সম্পদের অর্ধেক আছে মাত্র 1% মানুষের কাছে। আর 50% সম্পদ আছে অর্থাৎ বাকি অর্ধেক আছে 99% মানুষের কাছে। তো এই 1% মানুষ আর এই 99% মানুষ আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি অর্থনৈতিক দিক দিয়ে। 1% মানুষদেরকে আমরা বলছি ধনী, আর 99% মানুষ যাদের কাছে পৃথিবীর বাকি অর্ধেক সম্পত্তি আছে তাদেরকে আমরা বলছি গরিব। তো রবার্ট কিওসাকির একটা বুকস আছে, বিখ্যাত বই, রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড। এই রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডে যে কথাগুলো বলা আছে একটু শুরুটা আমি সেখান থেকে করব। একজন গরিব বাবা তার সন্তানকে যে উপদেশ দেবে, একটা ধনী বাবা তার সন্তান সন্ততিকে সেই উপদেশ দেবে না। একজন আপনার পরিবার কিন্তু এই 99% মানুষের মধ্যে বিলং করি। আমরা এই 99% গরিব মানুষের মধ্যে আমরা বিলং করি, তাই আমরা কেউ এখানে বক্তব্য রাখছি আর কেউ আমাদের বক্তব্য শুনছেন। ঠিক একইভাবে যদি আপনার কোনো গরিব বাবার কাছে আপনি জিজ্ঞাসা করেন যে বাবা, আমি পড়াশুনো শিখছি, আমার পড়াশুনো শেখার উদ্দেশ্য কি, অর্থাৎ আমি বড় হয়ে পড়াশুনো শিখে আমি কি করব। তো যদি বড় হয়ে পড়াশুনো শিখে কি করব এই প্রশ্নের উত্তর আমার বাবার কাছে কিংবা আপনার বাবার কাছে কিংবা একজন গরিব বাবার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, তার যে উত্তর আসবে, একজন ধনী বাবার কাছে যদি সেই প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর কিন্তু ভিন্ন আসবে। একজন গরিব বাবা অর্থাৎ আমাদের বাবারা ছোটবেলায় আমাদেরকে একটা টার্গেট সেট করে দিয়েছে যে তোমাকে পড়াশুনো করতে হবে একটা সরকারি চাকরির জন্য। একটা সরকারি চাকরি যদি তুমি কোনোভাবে পাও তাহলে তোমার জীবন, তোমার একেবারে ফ্যামিলি, তোমার পরিবার একটা সরল রেখার মতন চলবে, জীবনে তোমার অর্থ কষ্ট হবে না এবং তুমি ভালোভাবে জীবনযাপন করতে পারবে এবং তুমি সম্মানের সাথে বাঁচতে পারবে। তাই তোমাকে একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে, তার জন্যই তোমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু আপনি ভাবুন তো, একজন বড়লোক বাবা কি ঠিক একই কথা বলেন? তিনি কিন্তু এই কথা বলেন না। একজন ধনী বাবা তার ছেলে মেয়েদেরকে এই কথাই বলেন যে পড়াশুনো করার উদ্দেশ্য তোমাকে একটা নতুন স্টার্ট আপ তৈরি করতে হবে। অর্থাৎ তুমি নতুন এমন কিছু করো যেখানে তোমাকে চাকরি খুঁজতে না হয়, তুমি লোককে চাকরি দিতে পারো। তো তারা সেই গোল নিয়ে, সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু তাদের পড়াশুনো শুরু করে। আর আমরা পড়াশুনো শুরু করি একটা সরকারি চাকরির জন্য। এই যে পড়াশুনোটা আমরা করছি, এই পড়াশুনোটা আমরা স্কুল এডুকেশনে যে আমরা 100% স্কুল এডুকেশনটা পাচ্ছি, যেটা আমরা ক্লাস মানে নার্সারি থেকে শুরু করে একেবারে বিএড পর্যন্ত, কেউ পিএইচডি করছে, এই যে পড়াশুনোটা আমরা করছি, স্কুল এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন, কলেজ এডুকেশন, এগুলোর যদি আপনি ধরেন তাহলে আপনার রিয়েল লাইফে অর্থাৎ আপনার জীবন ধারণের ক্ষেত্রে আপনার কিন্তু 10% এডুকেশন, যে মোরাল এডুকেশন আপনি স্কুল থেকে নিয়েছেন, তার 10% এডুকেশন কিন্তু আপনার কাজে লাগে জীবন ধারণে। আর 90% এডুকেশন অর্থাৎ 90% শিক্ষা, যে শিক্ষাতে আপনি জীবন ধারণ করছেন, যে শিক্ষাতে আপনি আপনার সন্তান সন্ততি কিভাবে মানুষ করবেন সেটা ডিসাইড করছেন, কিভাবে আপনি মা বাবাকে দেখবেন, তো সেগুলো আপনি শিখছেন কোথা থেকে? সেগুলো শিখছেন আপনার পরিবেশ থেকে। এই 90% এডুকেশন অর্থাৎ বেশিরভাগ যে এডুকেশনটা যেটা আমরা যেখান থেকে পাচ্ছি আমাদের এনভায়রনমেন্ট থেকে, আমাদের পরিবেশ থেকে, তো সেই পরিবেশে কিন্তু সবাই 99% মানুষের মধ্যে বিলং করে, যাদের মধ্যে পৃথিবীর টোটাল অর্ধেক সম্পত্তি আছে। তো আপনি যদি এমএ বিএ পাশ করে আপনি যদি আপনার পরিবেশে যারা থাকেন, ধরুন চায়ের দোকানে বসে আপনি আড্ডা দিচ্ছেন, সেখানে বললেন কাকা আমি এমএ বিএ পাশ করলাম, এবার
কি করি, আমি কি করব? তা আপনি বলুন, ওই চায়ের দোকানে বসে যারা আড্ডা দিচ্ছে কিংবা যিনি চা বিক্রি করছেন, তিনি আপনার পড়াশুনো শেষ করার পরে আপনি কি করবেন এই সম্পর্কে কি মত বা তারা দিতে পারে কিংবা কি উপদেশ দিতে পারে? তাদের কাছে যদি কোনো উপদেশ দেওয়া থাকতো কিংবা বড়লোক হয়ে যাওয়ার যদি কোনো রকমের প্ল্যান তাদের কাছে থাকতো, তাহলে তিনি নিজেই এখানে চায়ের দোকানে বসে চা বিক্রি করতেন না, কিংবা যারা আড্ডা দিচ্ছেন তাদের কাছে এত সময় থাকতো না ওখানে বসে আড্ডা দেওয়ার। তো আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশে সবাই বেশিরভাগই মানুষ ওই 99%-এর মধ্যেই বিলং করে, যাদের থেকে আপনি সঠিক বড়লোক হয়ে যাওয়ার উপদেশটা পাচ্ছেন না, পাবেন না। তারা আপনাকে আরো এমন দুটো কথা বলবে যাতে আপনার উৎসাহিত মনকে আরো ভেঙে দেয়। আপনি যতটা উৎসাহ পাবেন তাদের থেকে আরো ওখান থেকে মানে উৎসাহ তো পাবেনই না, বরঞ্চ আপনি যদি মনে কিছু ভাবেন তাহলে সেটাকে তার নেগেটিভ গুলো খুঁজে বের করার চেষ্টা করবে। তো আজকে দেখুন, পজিটিভিটি কোথা থেকে আসবে, বড়লোক হয়ে যাওয়ার উপায় কোথা থেকে পাবো, কাদের থেকে পাবো? যারা অলরেডি সাকসেস হয়েছে তাদের লাইফে। একমাত্র সাকসেসফুল ব্যক্তি তাদের সাকসেসের গল্প বলে আর একজনকে সাকসেস হওয়ার গল্প বলতে পারে। একজন ফেলিওর মানুষ, সে সাকসেসের গল্প বললে কেউ বুঝবেও না, আর কেউ শুনতেও চাইবে না, কারণ সে নিজেই তার লাইফে ফেলিওর। তো আপনি দেখুন, যদি চা কাকুর দোকান থেকে আইডিয়া নিয়ে হয়তো ম্যাক্সিমাম একটা চায়ের দোকান খুলতে পারলেন, তবুও আমরা বলবো যে চায়ের দোকান কাকা আপনাকে আর ওই সাজেশন দেবে না যে আপনিও চায়ের দোকান খুলুন, কারণ তিনি তার ব্যবসায় কম্পিটিশন বাড়াতে চান না। তো ম্যাক্সিমাম আপনি ওই চা কাকুর থেকে চা দোকানের আইডিয়া পেতে পারেন। আপনি দেখুন তো, এই সমস্ত বড় বড় বিজনেসম্যান যেগুলো আপনার চোখের সামনে এখন আসছে, এরা কিন্তু এদের লাইফে কিন্তু সাকসেসফুল, বিজনেসের ক্ষেত্রে সাকসেসফুল, কিন্তু এরা এই 1% মানুষের মধ্যেই বিলং করে। এরা আপনাকে আমাকে ডেকে বলবে না যে এসব বৃন্দাবন, চলো তোমাকে কিভাবে বড়লোক হয়ে যেতে হয় তার সুযোগ বলে দিই, মানে তার প্ল্যান বলে দিই, চলো তুহিন, চলো অভিজিৎ, চলো নাজবুল, সবাইকে নিয়ে এসো, আমরা কিভাবে বড়লোক হওয়া যায় তার আমরা আহ, উম, মানে প্ল্যানটা আপনাদেরকে বলে দিই, এই কথা কিন্তু তারা বলবে না। তাদের কাছে এত সময়ও নেই ইন্ডিভিজুয়াল সবাইকে ধরে ধরে এই এডুকেশন দেওয়ার যে কিভাবে সত্যি সত্যি সাকসেস পাওয়া যায়। কিন্তু দেখুন, আজকে ইন্টারনেটের যুগে কিংবা বইয়ের যুগে এত কমিউনিকেশন হয়েছে মানুষের মাধ্যমে, টিভি এসছে, টিভিতে বড় বড় চ্যানেল আছে, বিজনেস চ্যানেল, সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের স্পিচ, তাদের আর্টিকেল এবং তাদের নিয়ে কেস স্টাডি করে কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে কিভাবে সত্যি সত্যি সাকসেস পাওয়া যায়, কিভাবে বড় লোক হওয়া যায়। কিন্তু আমরা কি করি, আমরা বইয়ের দোকানে গিয়ে আমরা এই সমস্ত বই যদি দেখি যে এই ধরনের বই বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে, আমরা বই মেলাতেও গিয়েও যদি দেখি যে হাউ টু রিচ, বলবে ওই সমস্ত বইতে কি লেখা আছে ওসব আমি জানি, সব আমার জানা, সব কালো টাকা মেরে দিয়ে তারপরে এত বড় লোক হয়েছে, ও সব জানা আছে, ওসব হয় না, ফালতু ফালতু বই লেখা। মানে আপনার কাছে ফর্মুলা নেই, যারা সাকসেস তাদের ফর্মুলা আপনি নিচ্ছেন না, কারণ আপনি জানেন আপনি সব জানেন। সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করি, এগুলো শুনতে চাই না, এগুলো বুঝতে চাই না। আমাদের নজরটা থাকে অন্যদিকে, যেটুকু সময় আমাদের হাতে থাকে সমস্ত সময়টা আমাদের এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে এই ধরনের যত রিলস, এই দিকেই আমাদের নজর। আমরা যেটুকু ডেটা পাচ্ছি এদেরকে ব্যবহার করার জন্য, ইন্টারনেটের মাধ্যমে অনেক সুযোগ আসছে যে তাদের কাছাকাছি যাওয়ার, কিন্তু আমরা সেই বিষয়গুলো নজর না দিয়ে আমরা সবসময় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে আমরা শুধু রিলস দেখছি। রিলস আমরা এমন পরিমাণে দেখছি, আমিও ফেসবুকে মানে একটা ইয়ে পড়েছিলাম, একটা ছোট্ট আর্টিকেল, সেখানে একজন লিখছেন যে আমি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে 10টার সময়, রাতের বেলা 10টার সময় খাওয়া দাওয়ার পরে আমি মোটামুটি আধ ঘন্টা ধরে মোবাইল দেখলাম, তো দেখলাম 2টো বাজে। 2টো বাজে, আধ ঘন্টা মোবাইল দেখছে, তার মধ্যে 2টো বাজে। তারপরে বলছে উফ, 2টো বেজে গেছে, তাহলে একটুখানি হোয়াটসঅ্যাপটা দেখি, বন্ধু বান্ধব কিংবা অফিসের কোনো হোয়াটসঅ্যাপ আছে কিনা। তো হোয়াটসঅ্যাপটা বলছে 10 মিনিট হোয়াটসঅ্যাপ দেখে দেখলাম যে 3:30 বেজে গেছে। তারপরে আবার ঘড়ির অ্যালার্ম দিলাম 7টায়, তো 7টায় ঘড়ির অ্যালার্ম দিলাম, ঘড়ির মানে মোবাইল ঘড়ি
মোবাইলে অ্যালার্ম দিলাম 7টায়, তো সেখানে দেখি 5টায় বাজছে, অর্থাৎ 7টায় বাজছে কিন্তু তার মনে হচ্ছে 5টায়, কারণ যে ব্যক্তি 3টায় ঘুমাবে তো তার তো 7টার আগে ঘুম ভাঙবে না। তো সে দেখা গেল মনে হচ্ছে যে 5টায় অ্যালার্ম বাজছে, মনে হচ্ছে মোবাইল মানে খারাপ হয়ে গেছে। কিন্তু কাজের ক্ষেত্রে কিংবা যারা স্টুডেন্ট তাদের বই পড়ার ক্ষেত্রে 2টোর সময় বই নিয়ে বসে মোবাইল সাইডে কোনো রকমে মোবাইল ছোবই না, শুধু বই পড়বো, দেখা গেল 2 ঘন্টা ধরে বই পড়েছে, 2টো থেকে 2 ঘন্টা ধরে বই পড়েছে, মোবাইল তুলে দেখে তাতে মোবাইলে টাইম হয়েছে 2টো 10। অর্থাৎ যখন আমরা কাজের সময় কিংবা আমাদের পড়াশোনার সময় তখন আমরা 2 ঘন্টা কোথায় আমরা উম, মানে পড়ছি মনে হচ্ছে, কিন্তু হচ্ছে 10 মিনিট, কিন্তু যখন রিলস দেখছি 1 ঘন্টা 2 ঘন্টা তখনও মনে হচ্ছে 8 ঘন্টা দেখছি, মানে 10 মিনিট দেখলাম, মানে টাইম কিভাবে আমাদের থেকে চলে যাচ্ছে। আর এই টাইম মেশিনে পড়ে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎটাকেও নষ্ট করছি। তো এখানে এই সোশ্যাল মিডিয়া, এই ইউটিউব, এই মোবাইল ডেটা যেগুলোকে সস্তায় পাওয়া যাচ্ছিল সেগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে এই ধরনের মোটিভেশনাল স্পিকার, যাদের থেকে আমরা নিজেদেরকে মানে মোটিভেট করতে পারি, এই ধরনের মোটিভেশনাল স্পিকারদের কথা কিন্তু আমরা বেশি লোকে শুনি না, এদেরকে আমরা বেশি লোক চিনি না। আমরা এদেরকেও বলতে পারি যে ও সব বোগাস, সবই লোক দেখানো, ইউটিউব থেকে ইনকাম করার জন্য, আমরা বোঝারই চেষ্টা করি না এগুলো। তারপরে দেখুন, এছাড়াও আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে। টিভিতে এখন কত ধরনের বিজনেস চ্যানেল আছে, যেমন জি বিজনেস, সিএনবিসি প্রাইম, এনডিটিভি প্রফিট, সিএনবিসি আওয়াজ, বিটিভি, ইকোনমিক্স টাইমস নাও। কিন্তু এই ধরনের টিভি চ্যানেলকে আমরা যে আছে আমরা অনেকে জানিই না। আমরা কোথায় 9XM, কোথায় জি বাংলা, জি সিনেমা, এই সমস্ত দেখি, আমরা এইগুলোতেই আমরা অভ্যস্ত। কোনো রকমে স্কিপ করতে করতে যদি আমরা দেখি জি বিজনেস চলে এসছে, মানে কি বক বক করছে আর কিসের প্রাইস দেখাচ্ছে ইংরেজিতে, ধর তোমার মানে 1 সেকেন্ডও সেখানে আমাদের দাঁড়াতে ইচ্ছা করে না, আমরা স্কিপ করে চলে যাই কোথায় এন্টারটেনমেন্ট চলছে। তো সেইগুলো আমরা করি, আর এইগুলোকে আমরা ইগনোর করি, এটা আমাদের মানে হ্যাবিট হয়ে গেছে। এই দেখুন, মানে ডোন্ট কেয়ার মাইন্ড আমাদের, যে এসব আমাদের লাইফের দরকার নেই, জীবনটা জীবনের মতন চলে যাবে, আমাদের কাউকে দরকার নেই। আমাদের এখানে অনেকে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন, আপনারা তো অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেছেন, অ্যাকাউন্ট খুলেছেন, তাই ট্রেনিং পাচ্ছেন। আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে তার কনভার্ট রেশিও হলো মানে 10%। 10 জন যদি ক্লিক করে শুনেই কেটে দেয়, কি ব্যাপার কি বলছে, কিন্তু সে ক্লিক করেছে, অ্যাপ্লাই করেছে, যেমন আপনারা অ্যাপ্লাই করেছিলেন আমাদের অ্যাডভার্টাইজমেন্টে, শুনেই কেটে দেয়, ওসব জানি, আমার জানা আছে, এসব কিছু হয় না। মানে এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা বেশিরভাগ চলি। তারপরে আমাদের এখন তো সময় কাটানোর জন্য যে সমস্ত এন্টারটেনমেন্টের গেমস, ওটিটি প্ল্যাটফর্ম, পকেটে টাকা থাকুক আর না থাকুক, ওটিটিতে সমস্ত জায়গায় সাবস্ক্রিপশন নেওয়া আছে। ওটিটি প্ল্যাটফর্মগুলো এমন 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 একটা করে সিনেমা আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এমনভাবে তার মানে তৈরি করবে, ট্রায়াল তৈরি করবে, যে যেখানে আপনাকে ট্রেলার দেখেই আপনাকে ওই ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে সাবস্ক্রিপশন নিতেই হবে একটা সিনেমার জন্য। দেখুন, আমিও মানে এই সমস্ত বিষয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম এবং এখনো আছি। একমাত্র আমাকে পঞ্চায়েত দেখার জন্য অ্যামাজন প্রাইম নিতে হবে, ঠিক আছে। জি5, জি5-এ সাবস্ক্রিপশন নেব না, কিন্তু আবার প্রলয় সিনেমা, একটাই সিনেমার জন্য সারা বছর সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। এবার সাবস্ক্রিপশন যখন আমি নিয়ে ফেলেছি তখন কি মনে হচ্ছে যে তাহলে টাকাটা নষ্ট হবে কেন, একটা সিনেমার জন্য 1200 টাকা দিয়ে সাবস্ক্রিপশন, তাহলে সময় নষ্ট করে আমরা এবার সিনেমা খুঁজছি, সিনেমা দেখছি। তারপরেও যদি ভালো ভালো না লাগে তারপরে লুডো খেলছি, নইলে ওই যে ক্যান্ডি ক্রাশ খেলছি, সময়টা আমরা নষ্ট করছি, সময়টা আমরা সঠিক কাজে লাগাচ্ছি না। এর পরেও যদি আমাদের কাছে কিছুটা সময় থাকে তাহলে আমাদের একটাই কাজ থাকে, সেটা হলো কাজ খোঁজা। অর্থাৎ চাকরি খোঁজাটাও আমাদের কাছে একটা চাকরির মতন, সময় পেলে আমরা চাকরি খুঁজি। কিন্তু আমরা কি সময় পেলে যদি আমরা চাকরি খুঁজি, সেই চাকরি কি আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি না। আমরা সবার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, যে গভর্নমেন্টের সার্ভিস
সরকারি চাকরি চায়। সরকারি চাকরি পেলে কি হয়, শুধু সম্মান বাড়ে না, সবার মেন্টালিটি এমন একটা হয়ে গেছে যে কাজ না করলেও মাইনে পাওয়া যায়, অফিসে লেটে গেলেও মাইনে পাওয়া যায়। আমি মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে অপব্যবহার করলেও আমি ঠিক মাইনে পাবো, আমাকে কেউ সরাতে পারবে না। আমি ঘুষ দিয়ে চাকরি পেলেও কোর্ট আমাকে বরখাস্ত করেও টিকতে পারবে না। মানে এইরকমই আমাদের মেন্টালিটি হয়ে গেছে, তাই আমরা সরকারি চাকরি খুঁজি। আজকে আমাদের অফিসে তো ইন্টারভিউ হয়, আমরা প্রচুর লোকের অ্যাপ্লিকেশন পাই, কিন্তু আমি দেখি অনেক লোক ইন্টারভিউ দিতেই আসে না। হ্যাঁ যাব, আসছি যাব, ইন্টারভিউ দিতেই আসে না, মানে তাদের কোনো ইয়েই নেই। তারপরে এসে বলে স্যার টার্গেট জব আছে নাকি? আরে বাবা, মানে সবই সরকারি চাকরি হবে, কোনো কাজ না করেই আমি মাইনে পাবো, তার জন্যই আমাদের দৌড়ানো। কিন্তু সরকারি চাকরিটাকে পাচ্ছি? আমরা পাই না সরকারি চাকরি। পাবো কি করে? আপনার সামনে আমি যে এই এখন মানে বার্থ অ্যান্ড ডেথ, এই যে চার্টটা যদি আপনাকে দেখায়, তো এখানে দেখুন ভারতবর্ষে প্রত্যেক দিনে বলছে ৭৩,৭৮৭ জন, প্রত্যেক দিনে ৭৩,৭৮৭ জন মানুষের জন্ম হচ্ছে, সেখানে মৃত্যু হচ্ছে পার ডে ২৬,৭৮৯ জনের। অর্থাৎ আপনি যদি ক্যালকুলেশন করেন, জন্ম থেকে যদি মৃত্যুর যে এই ডেটটা যদি আপনি বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন প্রত্যেক দিন ভারতবর্ষে ৪৬,৯৯৮ জন নতুন নতুন আসছে, নতুন নতুন তারা মানে থেকে যাচ্ছে, বা জন্ম থেকে মৃত্যু বাদ দিলে এতগুলো লোক প্রতিদিন বাড়ছে। তো যদি কোনো একটা সরকারের যদি সবার জন্য সরকারি কর্মসংস্থান করতে হয়, এতদিন যারা আছে তাদের জন্য এবং যারা জন্মাচ্ছে তাদের জন্য, তাহলে ডেলি প্রায় 50,000 জব ক্রিয়েট করতে হবে একটা গভর্নমেন্টের। তো সেটা কোনো সরকারেরই সেটা সম্ভব নয়। তো আমরা কি করব? আমরা সরকারি চাকরি খুঁজবো। সরকারি চাকরি খুঁজতে 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 যদি আমরা না পাই, আমরা এমন একটা বয়সে গিয়ে, এমন একটা সময় এসে আমরা নিজেদেরকে মানে ইউজলেস ভাবছি, আর কিছু করার নেই। কেউ বিয়ে করতে পারছে না, কেউ সমাজে মুখ দেখাতে পারছে না, কেউ বাবা মার কাছে সব সময় মানে কি বলবো ভালোবাসা পাচ্ছে না। আজকে যে ছেলে ইনকাম করে দেবে তার প্রতি বাবার যে স্নেহ থাকে, তার প্রতি বাবার যে ভক্তি থাকে, যে ছেলে বেকার তার প্রতি এত থাকে না। এটা প্র্যাকটিক্যাল, আপনারা মানুন আর না মানুন, এটা প্র্যাকটিক্যাল। তো আমাদের তারপরেও আমরা কিন্তু কিছুটা ইনকাম করার চেষ্টা করি, আমি ইনকাম করছি। সেই ইনকামকে আমি দুটো ভাগে ভাগ করেছি, আমি নয়, ইকোনমি সাবজেক্টই তাদেরকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এই দুটো ইনকামের যে পার্ট, সেটা হলো, একটা হলো অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ আপনি যে স্থানে নিজে অ্যাক্টিভ থাকছেন, আপনার শরীর অ্যাক্টিভ থাকছে, সেটা হলো আপনার অ্যাক্টিভ ইনকাম। যেমন আপনি কোনো একটা রিটেল শপ চালান, কিংবা কোথাও জবে স্যালারি মানে স্যালারিতে জব করেন, কিংবা আপনি লেবার, কোথাও শ্রম দিচ্ছেন, পয়সা পাচ্ছেন। তো সেলিং সামথিং ইউ ক্রিয়েট আওয়ার ওন। আমরা অনেক সময় জানি যে আমরা নিজেরাও অনেক কিছু তৈরি করি, যেমন শিল্পীরা তার শৈল্পিক দ্রব্য তৈরি করেন, যেমন কুমোররা তারা মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন, যারা মানে আমার লোকাল কার্পেন্টার তারা কাঠের জিনিসপত্র তৈরি করেন। তো যারা কর্মকার তারা লোহার জিনিসপত্র তৈরি করেন। তো এগুলো যখন তৈরি করছেন, বেচছেন, এগুলো আপনার অ্যাক্টিভ ইনকামের মধ্যেই পড়ছে, কারণ এটা যত তৈরি করবেন ততই আপনার সেল হবে। এবং আপনার তৈরি করতে গেলে ম্যাটেরিয়ালস এবং সাথে সাথে আপনাকেও সময় দিতে হচ্ছে। যেমন ফার্মিং, চাষাবাদ, এটাও কিন্তু অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে। আপনি চাষ করতে গেলে যাবেন, চাষ করবেন, তাহলেই কিন্তু আপনি সেই চাষের সবজি কিংবা ফসল বিক্রি করতে পারবেন, তারপর আপনি সেখান থেকে ইনকাম পাবেন। যেমন ট্রান্সপোর্টিং, যদি আপনার গাড়ি থাকে, আপনি ধরো গাড়ি চালান, কিংবা আপনার গাড়ি রাস্তায় চলে, তো সেদিন যদি আপনি গাড়ি চালাতে যান, কিংবা আপনার গাড়ি যদি রাস্তায় চলে তাহলে ইনকাম, যদি না চলে বাড়ি বসে থাকে তাহলে ইনকাম নেই। তো এগুলোকে অ্যাক্টিভ ইনকাম বলা হয়, যেগুলোতে আপনি নিজে অ্যাক্টিভ। তো একটা গেল অ্যাক্টিভ ইনকাম, আর একটা হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হলো যেখানে আপনার হয়ে আপনার ফান্ড কিংবা আপনার ক্যাপিটাল এবং আপনার মেধা, আপনার নলেজ যেখানে কাজ করছে, সেটা হলো আপনার প্যাসিভ ইনকাম। যেমন আপনি একটা বুকস লিখলেন,
আপনার মেধা দিয়ে, আপনার নলেজ দিয়ে বইটা লিখে আপনি সেটাই ইন্টারনেটের মাধ্যমে হোক কিংবা অফলাইনে আপনি কোনো একটা পাবলিশার্সের কাছ থেকে আপনি প্রেস থেকে আপনি সেটাকে ইয়ে করলেন, তো সেখান থেকে ইনকাম হোক। এবং আপনার যদি রেন্টাল ইনকাম থাকে, যদি আপনার একটা বাড়ি আছে সেখান থেকে আপনি ভাড়া পান, আপনার একটা দোকান আছে সেখান থেকে ভাড়া পান পান কিংবা আপনার অন্য অন্য অনেক জিনিসপত্র আছে যেগুলো থেকে আপনি ভাড়া পেতে পারেন, তো সেটাও আপনার প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। যেমন ল্যান্ডিং, ল্যান্ডিং মানে ইন্টারেস্টে টাকা দেওয়া কাউকে, সুদ খাটানো। তো সেখান থেকেও আপনার টাকা কিন্তু সেখানে আপনার কাজ করছে। আপনি যত টাকা পারেন আপনি কিন্তু ইন্টারেস্টে দিতে পারেন, সেখান থেকে আপনার কিন্তু ইন্টারেস্ট আসবে। যেমন ডিভিডেন্ড অফ স্টক, আপনি প্রচুর স্টক কিনে রেখেছেন, সেখান থেকে লভ্যাংশ পাচ্ছেন। আপনি কোনো একটা অ্যাপস বানিয়ে রেখেছেন, তো ইন্টারনেটে যে ডেলি কেউ সেই অ্যাপসটাকে, আমরা অনেক সময় দেখি না ফ্রিতে অনেক অ্যাপস আছে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে, সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে পয়সা আসে। তো সেখানে আপনি একটা অ্যাপস বানিয়ে রাখলেন, একবার বানিয়ে ছেড়ে দিলেন, তারপর দেখা গেল আপনার রেভিনিউ, যত লোক ভিউয়ার আসছে আপনার রেভিনিউ বাড়ছে। এছাড়াও অনেক প্যাসিভ ইনকাম আছে, যেমন আপনি ইউটিউব চ্যানেল করে প্যাসিভ ইনকাম করতে পারেন। আপনি রাতে ঘুমোচ্ছেন, কেউ আপনার ভিডিওটা দেখছে, সেখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে। তো একটা মানুষের ক্ষেত্রে অ্যাক্টিভ ইনকাম একটা, ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তার বেশি অ্যাক্টিভ ইনকাম থাকা সম্ভব নয়। কারণ আপনি যে কোনো কাজ করুন না কেন 8 ঘন্টা করতে হবে। তো 8 ঘন্টা ধরুন কাজ করলেন, আর 8 ঘন্টা আপনি ঘুমালেন, আর বাড়তি 8 ঘন্টা তো আপনি এক্সট্রা কিছু কাজ করলেন। তো সেখানে আপনি দুটো অ্যাক্টিভ থাকতে পারেন, কোথাও দুটো জায়গায়, দুটো বিজনেসে কিংবা একটা সার্ভিসে থাকলে আপনি বিজনেস করবেন কি করে? হয়তো সেখানেও করতে পারেন যদি আপনি খুব শরীরের উপর প্রেশার দিয়ে করতে পারেন। কিন্তু প্যাসিভ ইনকাম দেখুন, প্যাসিভ ইনকাম কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। প্যাসিভ ইনকাম কিন্তু একটা দুটো নয়, আপনি একসাথে হাজারটা প্যাসিভ ইনকাম করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন, যেমন আপনি ইউটিউব চ্যানেলেও ইনভেস্ট করতে পারেন, আপনি অ্যাপসে ইনভেস্ট করতে পারেন, আপনি লেন্ডিং এ দিতে পারেন। মানে এখানে আপনি ব্যক্তি আপনার কাজে লাগছে না, এখানে আপনার মেধা কিংবা আপনার ক্যাপিটালকে আপনি কাজে লাগাতে পারছেন। তো এই প্যাসিভ ইনকাম এবং এই অ্যাক্টিভ ইনকাম, আমরা দু ধরনের ইনকাম মেনলি পাই। কিন্তু আমরা ইনকাম করি, কিন্তু আমরা খরচ মানে খরচাটা ঠিক করতে পারি না। কোথায় আমরা খরচা করব এবং কোথায় আমরা খরচা করব না, এই মানে ডিসিশনটা আমরা অনেক সময় আমরা নিতে পারি না। আমরা এমন কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলি, যার ফলে আমাদের সারা জীবন বড়লোক হয়ে যাওয়ার লক্ষ্য রেখেও আমরা বড়লোক হতে পারি না। একটুখানি আপনাদের সামনে আমি স্ক্রিন শেয়ার করবো। আমি একটা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এবং বাস্তব গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইছি যে খরচাটা কেমন হয় এবং কি ধরনের খরচা করা উচিত, কি ধরনের খরচা করা উচিত না, এবং একটা ব্যক্তি সারা জীবন ইনকাম করার পরেও সে কেন ধনী হতে পারছে না। এই সমস্ত বিষয় নিয়ে আমি একটু ডিসপ্লেতে আসছি আমাদের হোয়াইট বোর্ডে, আপনাদের কাছে আমি শেয়ার করছি। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি যে গ্রামে থাকতাম, যে গ্রামে আমার জন্ম, যে গ্রামে আমি বড় হয়েছি, যে গ্রাম থেকে আমি আজকে এই জায়গা পর্যন্ত উঠে এসেছি, সেই গ্রামেরই আমি দুটো পরিবারের উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে আমরা ভুলটা কোথায় করছি। আশা করি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, তো দেখুন, আমার আমি কারণ মানে একদম স্পেসিফিক, যেহেতু রেকর্ডিং চলছে নাম ধরে বলছি না। আমি আমার গ্রামের সব থেকে রিচ ফ্যামিলিকে দেখেছি এবং সব থেকে পুয়ার ফ্যামিলিকে দেখেছি। আমরা ছিলাম লোয়ার মিডিল ক্লাস, মানে একেবারে মিডিল ক্লাসও নয়, আপার মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস। তো এখানে যে রিচ ফ্যামিলি আছে আমাদের গ্রামের দিকে না, মানে ধনী বলতে কার কত টাকা আছে তার পরিমাপ হয় না। ধনী বলতে বোঝায় কার কত জমি আছে, কার কত ইনকামের জায়গা আছে, তাদেরকে বলা হয় বেশিরভাগ ধনী। তো যে ধনী ব্যক্তি আছে তারও 3 ছেলে,
আর যে সব থেকে গরিব ব্যক্তি ছিল তারও 3 ছেলে। তো দেখা গেল যে বিয়ের সময় আমরা সব সময় চাকরিদার ছেলেকে খুঁজি, যে চাকরিদার ছেলে হলে আমাদের মানে বাড়ির পরিবারের যে মেয়েকে আমরা বিয়ে দেবো, মনে করি যে সেই মেয়ের পুরোপুরি জীবন সেটেল হয়ে গেছে, তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ঠিক একইভাবে দেখুন, যখন বিয়ে দিতে গেছে, এই যে সব থেকে বড়লোক পরিবারটার ছেলেরা বিয়ে করে নিয়ে এসে তাদের বউগুলো অত সুন্দর হয়নি, গায়ের রং অত ফর্সা হয়নি। কেন জানেন? তারা বাবার টাকা ছিল, তাই সেই টাকার মানে গরমে তারা সেইভাবে পড়াশুনো করেনি, তারা চাকরির কথা ভাবেনি, তাই তাদেরকে এখন বেকার আখ্যা দেওয়া হয়েছে। এবং বেকার ছেলেদেরকে এখন আর কেউ মানে মেয়ে দিতে চায় না, তার নিজের মেয়ের সাথে বেকার ছেলেদেরকেও বিয়ে দিতে চায় না। অনেক সময় তো আমরা দেখি যে চাকরি করলেও খোঁজ নিতে যায় যে সে সঠিক চাকরি করে কিনা। তো এখানে দেখা গেল যে এই 3 ছেলের স্ত্রীগুলো এতগুলো গায়ের রং ফর্সা নয়, এত সুন্দরী নয়, কিন্তু দেখা গেল যে সব থেকে গরিব পরিবার, যার টোটাল 2 কাঠা জমি আছে, যার 2 কাঠা জমি আছে, আর এর ধরো 27 বিঘা জমি আছে। তো এর মেজো ছেলের মেজো ছেলের মানে স্ত্রীটা খুব সুন্দর, গায়ের রং ফর্সা, তার সাথে বিয়ে হয়েছে কেন? কারণ সে আর্মিতে চাকরি করে, ডিফেন্সে চাকরি পেয়ে গেছে, যে চাকরিটাতে অত পড়াশোনার দরকার হয় না, ভগবানের দেওয়া একটু শরীরের জোর থাকলে, একটু দৌড়াতে পারলে এবং শরীরে কোনো রোগ না থাকলে মোটামুটি আর্মিতে চাকরি পাওয়া যায়, ডিফেন্সে চাকরি পাওয়া যায়। তো সে সেই দিকটা আহ, মানে তার পজিটিভ ছিল, তাই সে চাকরি পেয়ে গেছে। তার বাবার টোটাল সম্পত্তি যদি আপনি দেখেন, তা প্রায় 2 কাঠা জমির টোটাল ভ্যালু কত হবে? ওই 1-2 লাখ টাকা থেকে 1-2 লাখ টাকা হবে। আর এদিকে যদি এই 27 বিঘে জমির যদি এখন ভ্যালুয়েশন দেখি, তা প্রায় 9 কোটি টাকা, 9 crore। যদি এক একটা ভাইয়ের ভাগ করি, তো এক একটা ভাই এখনই প্রায় 3 কোটি টাকা করে হয়তো ভাগ পাবে। কিন্তু এদের মানে স্ত্রীগুলো এত সুন্দর হয়নি, কারণ মনে হয়েছে এরা বেকার, এরা বাবার টাকা নষ্ট করে খাবে, এরা লাইফে কিছু করতেই পারবে না, তাই এদের প্রতি মানুষের এত আকর্ষণ নেই। তো দেখুন, যে যে মেয়ের বাবা একটা সরকারি চাকরি দেখে তার মেয়েকে, মানে তার মেয়ে মানে আদরের মেয়েকে তার সাথে বিয়ে দিচ্ছে এবং প্রচুর পরিমাণে উপঢৌকন দিচ্ছে যে তার মেয়ে সুখে থাকবে, কারণ তার জামাই সরকারি চাকরি পাবে, কিছু লোকের সাথে বলতে পারবে এবং তার জীবন একেবারে সরল রেখার মতো চলবে, কোনোদিনও অভাব হবে না, রিটায়ারমেন্টের পরে সে প্রচুর মোটা টাকা পাবে, মানে টাকা পেয়ে সে কিছু করবে, মোটামুটি তার মেয়ে ভালো থাকবে, সেই হিসাব করেই কিন্তু তার আদরের মেয়েকে একটা সরকারি চাকরি পাওয়া, ডিফেন্স হোক আর যা হোক, সরকারি চাকরি পাওয়া ছেলের সাথে বিয়ে দিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে ছেলেটা সরকারি চাকরি পেয়েছে, তার প্রতি এত আশা রেখে তার শ্বশুর তার আদরের মেয়েকে তার সাথে বিয়ে দিল, সে তার স্ত্রীকে সেই সুখ দিতে পারেনি, সেই অর্থনৈতিক সুখ দিতে পারেনি, সেই শান্তি দিতে পারেনি। কেন? কোথায় গিয়ে এই উদাসীনতা, কোথায় গিয়ে এই ল্যাকিং, সেটা আপনাদের একটু বোঝার দরকার, এবং আপনারা এই ভুলগুলো আপনাদের জীবনে করছেন কিনা সেটাও একটুখানি ক্লিয়ার করে নেবেন, যে হ্যাঁ, আমিও নিশ্চয়ই এই ভুলগুলো আমার জীবনে করেছি। দেখুন, যে ছেলে ডিফেন্সে চাকরি পেয়েছে, সে ডিফেন্সের থেকে মানে রিটায়ারমেন্টের সরি ট্রেনিং পিরিয়ডে যাওয়ার সময় সে বাড়ি থেকে যখন মানে অভাব নিয়ে গেছে, সে যখন ফিরছে, সে তখন ট্রেনে আসতে আসতেই দেখে তার অ্যাকাউন্টে মোটামুটি গভর্নমেন্ট 6 মাসের 6 মাসের স্যালারি হিসেবে তার গভর্নমেন্ট তার অ্যাকাউন্টে 30,000 টাকা করে, 1,80,000 টাকা দিয়েছে। তার আগে আমি একটা কথা বলে দিই, আজকে দেখুন, যে সরকারি চাকরি করছে, যে সরকারি চাকরি পাচ্ছে, সে যদি মাসে এখন 40,000 টাকা বেতন পায়, তা 12 মাসে মিনিমাম আমি 4,80,000, সেখানে আমি রাউন্ড ফিগারে 5 লাখ ধরলাম, 17 বছর ডিফেন্সে চাকরি যদি সে করে, মোটামুটি 80 লাখ। আমি ইনক্রিমেন্ট সব ধরে মোটামুটি 1 কোটি টাকা ধরে রাখি, খরচ খরচা তেমন কিছু ধরলাম না, 1 কোটি টাকা ধরে রাখি। এই 1 কোটি টাকার মালিক হবে
17 বছরের পরে গিয়ে টোটাল 1 কোটি টাকা কামাবে, সেই 1 কোটি টাকায় দেখা গেল 2 কাঠা জমি জায়গায় সে আর 2 কাঠা কিনতে পারছে না। এখন নিউ টাউনে 2 কাঠা জমির দাম প্রায় 1.5 কোটি টাকা। তো সে তার ওই সারা জীবনের অর্থ উপার্জন করে নিউ টাউন রাজারহাটের মতো জায়গায় 2 কাঠা জমি কিনতে পারবে না। তো সেখানে আজকে যদি দেখুন, যে ছেলে তার বেকার বলে তার তার তাকে মেয়ে দেয়নি, মেয়ের বাবারা তাকে এত উপঢৌকন দেয়নি, সে কিন্তু এই 17 বছর পরে তার ভ্যালুয়েশন কিন্তু এক একটা ভাইয়ের ভ্যালুয়েশন কিন্তু 3 গুণ হয়ে যাবে, মানে 9 কোটি টাকার মতন তাদের টোটাল প্রপার্টির ভ্যালুয়েশন হয়ে যাবে। কিন্তু বিশ্বাস তার উপর নেই, বিশ্বাস আছে যে সরকারি চাকরি করে তার উপরেই। কিন্তু আমরা ভুলগুলো কি করছি, ভুলগুলো এবারে আপনাদের সামনে বলছি। ধরো 6 মাসে 30,000 টাকা করে সে 1,80,000 টাকা তার অ্যাকাউন্টে পেয়ে গেল, সে বাড়ি ফিরছে ট্রেনিং নিয়ে, সে বাড়িতে ফিরতে ফিরতে ট্রেনে বসেই ভেবে নিচ্ছে বাড়ি গিয়ে না আমি একটা বাইক কিনবো। কারণ আমি যখন মানে চাকরি পাইনি তখন ও বাইক চালাতো, এ বাইক চালাতো, আমি এখন চাকরি পেয়ে গেছি, লোককে বোঝাতে হবে যে আমার একটা বাইক দরকার, আমি গিয়ে একটা বাইক কিনবো। তা একটা বাইকের দাম কত, ভালো যদি আপনি এখন বাইক নেন, যদি বুলেট নেন তো সে 2,60,000 টাকার উপরে। যদি মোটামুটি আর্মির চাকরি করে তার চয়েজেবল যদি বাইক নেন তা প্রায় 1.5 লাখ থেকে 1,60,000 টাকা কিন্তু দাম আছে। আপনি বললেন স্যার পুরো টাকা দিয়ে তো সে কিনবে না, ইএমআই করবে, 60,000 টাকা ডাউন পেমেন্ট দিল, 60,000 টাকা ডাউন পেমেন্ট, তারপরে তারপরে সে 10,000 টাকার আরো তেল ভরবে গাড়িতে যতদিন থাকবে বাড়িতে। তারপরে তার একটা মোবাইল কেনার ইচ্ছা, এতদিন কিপ্যাড মোবাইল চালিয়েছে, একটা খারাপ মোবাইল চালিয়েছে, অনেক সময় মোবাইলে আমরা গার্ডার দিয়ে চালাই। আজকে তার সে চাকরি পেয়ে গেছে, তাকে বোঝাতে হবে সে চাকরি পেয়ে গেছে, তার স্ট্যাটাসটাকে আরেকটু উপরে তুলতে হবে। তো তার জন্য যদি আইফোন কেনে তাহলে তো সে তো মোটামুটি 50-60 হাজার টাকার নিচে হচ্ছে না। যদি তার নিচেও যদি একটা স্যামসাং এর ফোন টোন কেনে তাও মোটামুটি 30,000 টাকা দাম আছে, 30,000 টাকার ফোন। এবার কি হবে, এবার যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে ঘুরতো সেই বন্ধু বান্ধবরা যখন আসবে, সে চাকরি থেকে আসবে ট্রেনিং শেষ করে, বন্ধু বান্ধবদের ডিমান্ড কি থাকে, সব কিছুতেই মাল খাওয়া, অর্থাৎ মদ খাওয়া, পার্টি ফাটি দে, চাকরি পেলি আমরা পেলাম না তুই পেলি চাকরি, পার্টি ফাটি দে। তো তাতেও 5,000 টাকা খরচা আছে। তারপরে কি, চাকরি পেয়ে গেছে, এখন স্কুলে যে মেয়েটার ভালো লাগতো সেই স্কুলে সেই মেয়েটা যখন তাকে পাত্তা দিত না কারণ সে গরিবের ছেলে, এখন তাকে পাত্তা দেবে কারণ মেয়ের বাবাও সে অ্যাকসেপ্ট করবে। ছেলে যদি চাকরি করে তাহলে মেয়েরা তার মায়ের সাথে শুয়েও সেই ছেলের সাথে কথা বলতে পারে, কারণ ছেলে চাকরি করে, চাকরিদার ছেলে পাওয়া মুশকিল। তো তাকে তার অবাধ মানে অবাধ বিচারণ তখন, সরকারি চাকরি করা ছেলের সাথে ঘুরতে কোনো মা বাবার আপত্তি থাকে না। তো সেই মেয়ের পিছনেও হয়তো 10,000 টাকা উড়ে গেল, মোবাইল টোবাইল কিনে দিতে হলে তো আরো এক্সপেন্সেস। তারপরে যখন ছেলে বাড়ি এসছে, ছেলের উপর অনেকের চাহিদা আছে, কারোর কাকা হয়, কারোর সে ভাই হয়, কারোর সে দাদা হয়, কারোর ছেলে হয়, কারোর হলো মামা হয়, কারোর নাতি হয়, সবারই এক কিছু না কিছু চাহিদা থাকে চাকরিদারদের প্রতি। তো সেখানে হয়তো 10,000 টাকার উপঢৌকন চলে গেল। আরো আনুষঙ্গিক খরচ, যেমন দুর্গাপুজোর এবার চাকরি পেয়ে গেছে, দুর্গাপুজোর মূর্তিটা অমুক দেবে, এবারের অমুকের মানে ছেলে চাকরি পেয়ে গেছে তার মানে যত রকমের আবদার, সবই একটা চাকরিদারের কাছে মানুষ করে, কারণ জানে তার অর্থনৈতিক কোনো অভাব নেই, সে প্রচুর টাকা মাইনে পায়। তো সেসব তো আসেই সাথে সাথে, বললো বাবা এতদিন ভাঙা ঘরে থাকতাম, এবার একটুখানি ঘর তৈরি করো, কারণ 2 দিন পরে আবার বিয়ে টিয়ে করতে হবে, ঘর না থাকলে আবার মুশকিল। তো সেক্ষেত্রে বাবাকে বললো বাবা 50,000 টাকা নিয়ে বিল্ডার্সের দোকানে দাও। 50,000 টাকায় এখন কিছু হয় না, মানে মোটামুটি যা আছে তার মধ্যে আমি ভাগ করে দিলাম 50,000, 50,000 দাও, তারপরে আমি প্রত্যেক মাসে মাসে মাইনে পাবো আর তোমাকে পাঠিয়ে দেবো, তুমি তোমার মতন খরচ করো, ঘর বার নিও। তারপরে ছেলে যখন চাকরিতে চলে গেছে, চাকরিতে চলে যাওয়ার পরে প্রত্যেক মাসে মাইনে পাচ্ছে আর বাইকের ইএমআই দিচ্ছে, মোবাইলের ডিসপ্লে ভাঙছে, বাবা বাইকটা নিয়ে বেরোলো, বাইক রেখে গেছে ঘরে, ছেলে চলে গেছে চাকরিতে, বাইকটা যদি না চালায় খারাপ হয়ে যেতে পারে, বাবা বাইকটা নিয়ে বেরোলো, বাবা করলো অ্যাক্সিডেন্ট, তার পিছনে খরচা, বাইকের হেডলাইট ভেঙে গেছে, মোবাইলের ডিসপ্লে ভেঙে যাবে, তারপরে কত রকমের আবদার, কখনো কখনো গার্লফ্রেন্ডের বাড়ির
মানে 14 গোষ্ঠীরও মোবাইল রিচার্জ করে দিতে হবে তোমাকে, নইলে সম্পর্ক টিকবে না। এই সমস্ত নানান তাল করতে 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 দেখা গেল ছেলে আমার 1,80,000 পেয়েছিল, 2 লাখ টাকার খরচ করে তো চলে গেছে। তারপর প্রত্যেক মাসে যা পাচ্ছে শুধুমাত্র তার জীবন ইএমআই ইএমআই ইএমআই, সবকিছুতে। চাকরিদারদের জন্য লোন, চাকরিদারদের জন্য ফ্রিজ, চাকরিদারদের জন্য মানে আপনি যা নেবেন মোটামুটি আপনার চাকরিদার হলে মোটামুটি সব আপনার লোনে ইএমআই তে চলে যাবে। ছেলে আমার মাইনে পাচ্ছে আর শুধু ইএমআই দিচ্ছে ইএমআই দিচ্ছে। 17 বছর চাকরির পরে দেখা গেল অভাব মোটে কাটেনি, তারপরে যেটুকু টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা শুধু সেইটুকুই তার হাতে। সে লাইফে না 1 কাঠা জমি কিনতে পেরেছে, না আর কিছু করতে পারে। আমার সামনে আমার চোখের সামনে ঘটা মানুষগুলোকে দেখেই আমার এই অভিজ্ঞতা হয়েছে, এবং আমি বাস্তবটা বলছি। এবার আপনি যদি বলেন স্যার তাহলে কি এই সমস্ত হয় না, এই সমস্ত কি করবো না, আপনি তো খুব কৃপণ লোক, একটা মানুষ ইনকাম করবে আর এই সমস্ত করবে না? অবশ্যই করবে, আমিও করি। আমিও এখন যে দুটো গাড়ি চালিয়ে বেড়াই, দুটো গাড়ির দাম 40 লক্ষ টাকা। এখন যে লাস্ট যে ফ্ল্যাটটা নেওয়ার জন্য কথাবার্তা হচ্ছে প্রায় 2,80,00,000 টাকা দাম, কিন্তু আমিও কিন্তু ওই 25,000 30,000 টাকা থেকে আমার লাইফ শুরু করেছিলাম। আমার কাছে প্রায় 1 কোটি টাকার মতো শেয়ার আছে। কিন্তু আমরা কিভাবে করেছি আপনি দেখুন একটা জিনিস, এটার জন্য আপনার সঠিক সময় সঠিক মেন্টর দরকার। সঠিকভাবে সঠিক সময় সেটাকে বোঝানোর লোকগুলোকে আমরা পাই না, কারণ আমরা সবাই ওই 99% মানুষের মধ্যে বিলং করি, যেটার জন্য আমরা নিজেদের ফিনান্সিয়াল গোলটাকে কোনোদিন অ্যাচিভ করতে পারি না। আমরা এখানে যে হিসাবগুলো দিলাম, যে খরচাগুলো দিলাম, এইগুলোকে বলে হলো লাইবিলিটিস। এগুলোকে বলে হলো লাইবিলিটিস অর্থাৎ দায়। এইগুলো আপনার কোনো ইনকাম করে দেয় না, আপনার কোনো এগুলো ইনকাম করে দেয় না, এগুলো আপনার খরচাটাকে বাড়িয়ে দেয়, আপনার খরচাটাকে বাড়িয়ে দেয়। আপনার ইনকাম করে দেয় কোনগুলো? ইনকাম করে দেয় হলো অ্যাসেট। অ্যাসেট মানে সম্পদ। আর এগুলো আপনি যেগুলো ওখানে বললাম সেগুলো বলে লাইবিলিটিস অর্থাৎ দায়। আজকে যে ছেলেটা 2 লক্ষ টাকা তার কাছে আছে, সে অ্যাসেটে কনভার্ট করতে পারো। এই লাইবিলিটিসটা যেগুলো তার খরচা বাড়াচ্ছে, সে না করে সে অ্যাসেট করতে পারতো। সেই অ্যাসেট থেকে যে ইনকাম আসতো, সে পরবর্তীতে ধৈর্য ধরে সেই অ্যাসেটটা তো অ্যাসেটের মতন থাকতো, সে ধৈর্য ধরে করলে এই অ্যাসেট থেকে যে তার ইনকাম আসতো, তার নিজস্ব ইনকাম তো আসে, অ্যাসেট থেকে যে ইনকাম আসতো, তখন কিন্তু তার প্রত্যেকটা লাইবিলিটি সে কিন্তু মানে মেনটেন করতে পারতো, তার প্রত্যেকটা শখ কিন্তু সে পূরণ করতে পারতো। তো এই ভুলগুলো আমরা আমাদের লাইফে করে থাকি, এই ভুলগুলো করা উচিত না। আমাদের সর্বপ্রথমে আমাদের ইনকামের আগে অ্যাসেটে ইনভেস্ট করা উচিত। যদি ওই ছেলেটা যদি বলতো যে একটা দোকান কিনে ভাড়া দেবো কিংবা একটা টোটো কিনে ভাড়া দেবো যেখান থেকে আমার ইনকাম আসবে, তাহলে কিন্তু তার এই পরিস্থিতি কিন্তু হতো না। সে সারা জীবন ইএমআই 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 করতো না। আমরাও একটা সময় নিজেদেরকে বাঁচিয়েছি এবং আজকে আমাদের মানে সঠিক বয়সে এসে নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারছি। যদি আমরা সেই সময় আমাদের ইনকামটাকে যদি অ্যাসেটে কনভার্ট না করতাম, লাইবিলিটিজে কনভার্ট করে দিতাম, তাহলে আজকে এই জায়গায় এসে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারতো না, আর আমার কথা কেউ বিশ্বাসও করতো না। আমার কথা কেউ বিশ্বাসও করতো না। আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমি সারা পশ্চিমবঙ্গের সব থেকে সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট ছিলাম বিজেপির হয়ে, এবং ভারত সরকার আমাকে 2 বছর সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে রেখেছে। সিআইএসএফ এর 16 জন জওয়ান আমাকে সিকিউরিটি দিয়ে রাখতো। আমিও মাঝে মাঝে টিভিতে ডিবেটে আসতাম, স্টক মার্কেট নিয়ে, পলিটিক্স নিয়ে, অনেকে হয়তো দেখেও থাকতে পারেন। এই সব কিছুর ভিতরেই কিন্তু আছে অর্থ। অর্থ না থাকলে কেউ আপনাকে পুষবে না। আপনার কাছে অর্থ থাকলে আপনি জ্ঞানী, আপনার কাছে অর্থ থাকলে আপনি স্কুলের ফার্স্ট বয় ছিলেন, সেও মানবে লোকে। আপনার কাছে অর্থ থাকলে আপনি কারো কাছে ভালো জামাই, আপনি ভালো রাজনৈতিকবিদ। আপনার কাছে অর্থ থাকলে আপনি দুর্গাপুজো কমিটির সভাপতি। আপনার কাছে অর্থ থাকলে
আপনি কোন মানে কারোর বিয়েতে আপনাকেই আগে প্রথম নিমন্ত্রিত হবেন আপনি। এগুলো অর্থ থাকলেই সম্ভব। আর এই অর্থটাকেই আমরা সর্বপ্রথমে আমাদের লাইবিলিটিজের পিছনে বেশি খরচা করছি, যাতে আমরা কোনোদিনও আমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারছি না, সারা জীবন আমাদের অভাব কাটছে না। তো আজকে দেখুন, এটা স্টক মার্কেটের বিষয় নয়, স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে তাই আপনাদেরকে বলছি সেটা নয়। আপনার ইনভেস্টমেন্টের অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। নিজেদের এখন যারা যথেষ্ট বয়সের মধ্যে আছেন, যাদের এখনো শুরু হয়নি ইনকাম, তারা ভবিষ্যতে ইনকাম করবেন, তাদেরকে এটা আমি একটা সতর্ক বার্তা অ্যাওয়ার করে দিলাম যে আপনারা এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলো যারা করেছে তাদের অভাব কাটেনি, আর এই ভুলগুলো যারা করেনি তারা কিন্তু আজকে সাবলীলভাবে তাদের জীবনযাপন করছে। মোটামুটি আজকে আমার মাতব্বাড়ি এই পর্যন্ত বন্ধ। যদি এই বিষয়ে যদি কারোর কোনো প্রতিবাদ করার বিষয় থাকে, কিংবা না স্যার আপনি ভুল বললেন, তো আপনারা বলতে পারেন। আপনাদের স্পিকার এবার আমি অন করে দেবো। হ্যাঁ, ঠিকই বলেছেন। যা কামাই সবই ইএমআই। আর ইএমআই একটাও কাজের নয়। হ্যাঁ স্যার, বেকার। আমিও স্যার আপনার ওই 4 চাকা কিনেছি স্যার, কিনে মাসে 11,000 টাকা করে লোন। স্যার আমার প্যান্ট। আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার তাহলে কি ইএমআই একদম নেব না আমি? হ্যাঁ, তাহলে কি ইএমআই এ আর কিছু জিনিস নেব না, আমি অ্যাসিডি কিনবো না ওসব দেখুন, করবো স্যার? ইএমআই তে নেবেন না কেন? ইএমআই তে নেবেন, কিন্তু যেখান থেকে আপনার ইনকাম আসবে। আপনি একটা কমার্শিয়াল কার কিনুন, ভাড়া দিন, ওলা উবের, এখান থেকে ইনকাম আসবে, তো আপনি ইএমআই দিন না। কিন্তু আপনি যে, আমি যে বাইকের কথা বলছি, যে বাইকটা সে আর চালাবে না, সে বাইকটা রেখে সে চলে যাবে চাকরিতে, অর্থাৎ ওটা ওর কাছে লাইবিলিটিস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওই যদি টাকাটা ওর বাবাকে দিত, যদি বলতো বাবা তুমি তোমার মতো বিজনেস করো, তাহলে সেই বিজনেস থেকে ইনকাম আসতো কিনা? কিংবা হুম ওর হুম। একটা ভাইকে যদি দিত যে ভাই এই টাকাটা কাজে লাগিয়ে কিছু করা যাক, তাহলে সে তার মতো চাকরি করতো, আবার এখান থেকে একটা ইনকাম আসতো। একটা দোকান কিনে যদি ভাড়া দিয়ে দিত, তাহলে তো, তাও তো সেখান থেকে একটা ইনকাম আসতো। সেই হুম। ইনকাম দিয়ে আবার একটা অ্যাসেট তৈরি করা যেত, আবার একটা অ্যাসেট তৈরি করা যেত। দেখুন, আমরা মানে যে 7টা আশ্চর্য জিনিসের কথা আমরা যে পৃথিবীতে শুনেছি না, এই 7টা আশ্চর্য জিনিসের পরে যদি কোনো আশ্চর্য জিনিস থাকে, তো সেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইনভেস্টিং। ঠিক আছে, আজকে 2020 সালে আগে পর্যন্ত আমার মান্থলি ইনকাম ছিল 40,000 টাকা। তো 40 থেকে 65 হয়নি, 40 থেকে 46 হয়নি। সেখান থেকে দেখুন আজকে আমার মান্থলি ইনকাম 7 লক্ষ টাকা। এবং আপনাকে আমি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। সেই 40,000 টাকা থেকে 2021-22-এ এসে দাঁড়িয়েছে 80,000 টাকা, 22-23-এ দাঁড়িয়েছে 2 লক্ষ টাকা, তারপরে দাঁড়িয়েছে 4 লক্ষ টাকা, এখন 7 লক্ষ টাকা। এরপরে আমার টার্গেট আছে 2026 সালের আগে আমার পার ডে 1 লক্ষ টাকা ইনকাম চাই, অর্থাৎ 30 লক্ষ টাকা। 2030 সালে গিয়ে আমার পার মান্থ 1 কোটি টাকা ইনকাম চাই। এই মানে কিভাবে র্যাপিডলি বাড়ছে দেখুন। প্রত্যেক বছরে 1 লাখ করে বাড়ছে না, প্রত্যেক 1-2 বছর অন্তর অন্তর ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা টাইমের পরে গিয়ে আমি রিটায়ারমেন্ট করব, আমার 35 সালে আমার রিটায়ারমেন্ট। 2035 সালে আমার যত বয়স হবে, এখন আমার 32 বছর বয়স, 2035 সালে আমার রিটায়ারমেন্ট। তারপর জীবনটা জীবনের মতন চালাবো, কিন্তু তার আগে আমি অভাব কষ্ট সবগুলো মেনে নিয়েই এই জায়গায় এসেছি। আপনি সারা জীবন হ্যাঁ। 60 বছর পর পর্যন্ত চাকরি করবেন, তারপরে আপনি এসে মানে দুশ্চিন্তায় ভুগবেন যে কোথায় আমি কি করলাম। সারা জীবনে দেখবেন এখনো পর্যন্ত কলকাতায় 80 বছরের লোকেও ইয়ে চালাচ্ছে,
মানে টাঙা চালাচ্ছে, মানে মানুষ চালিত যে রিক্সাগুলো সেগুলো চলছে। আপনি দেখুন কত বিহারি লোক, তারা 70 বছর 65 বছর বয়স হয়ে গেছে, তারাও এখনো রিক্সা টানছে, কেউ ট্যাক্সি চালাচ্ছে। কেন? আরে জীবনটা একবার পাবো, আর পাবো না, পুনর্জন্ম বলে আমরা তো কিছু বিশ্বাস করি না। তো সেই জীবনটার একটা রিটায়ারমেন্ট চাই, একটা সময় জীবনটাকে উপভোগ করার মতন টাইম চাই। সেই টাইমটা যদি আপনি প্রথমেই যদি আপনি দুঃখটা ভোগ করেন, পরবর্তী আপনার জন্য সুখ সুখ অপেক্ষা করছে। আর যদি প্রথমেই মনে করেন আমি সুখী হতে চাই, আমি এখনই চাইবো যে আমার কাছে এই আসুক, আমার কাছে আইফোন আসুক, আমার কাছে ভালো গাড়ি আসুক, বাইক আসুক, তাহলে আপনার জীবনটা সারা জীবন ওইভাবেই চলবে। কোনো অ্যাসেট তৈরি হবে না, আপনার প্যাসিভ ইনকাম বাড়বে না। আপনার প্যাসিভ ইনকামকে বাড়াতে হবে যে কোনো ভাবে। কারণ আপনি অ্যাক্টিভ ইনকাম 2 জায়গা 3 জায়গার, ম্যাক্সিমাম 3 জায়গায় আপনি পেতে পারেন, কিন্তু প্যাসিভ ইনকাম 1000টা হতে পারে। কি এগ্রি না? হ্যাঁ স্যার। একদম হ্যালো একদম। স্যার, হ্যালো বলুন। স্যার, আমি অর্পণ পড়িয়া বলছি স্যার, আমি একজন স্টুডেন্ট। স্যার আমার কথা হচ্ছে কি, আপনার একটু পার্সোনাল বিষয়ে ঢুকছি। স্যার আপনি যে আপনার শেয়ার মার্কেট ছাড়া আদার্স কোনো প্যাসিভ ইনকামের কিছু আছে? অবশ্যই আছে, প্যাসিভ ইনকাম তো আছে বলে তো হচ্ছে, শুধুমাত্র শেয়ার মার্কেট থেকে আর কি করে হবে? আচ্ছা, এটা ঠিক। স্যার আরেকটা কথা বলছি, স্যার আমি তো স্টুডেন্ট, তো এখন আমি সত্যিকারের গরিব ফ্যামিলি থেকে বিলং করছি। তাই স্যার আমাদের কাছে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে এন্ট্রি করতে গেলে, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা বাড়ে, তাহলে আলটিমেট টাকার উপর টাকা বাড়ছে, যেখানে আমি কোনো অ্যাক্টিভ মানে অ্যাক্টিভলি আমি লেগে থাকছি না, কিন্তু প্যাসিভলি আমার টাকা বাড়ছে। তাহলে সেই সূত্রে স্যার আমাদের টাকাটা বেশি রাখা জরুরি, কিন্তু আমাদের কাছে তো তেমন অ্যাসন নেই, কই 2-5 হাজার টাকা আছে, তো সেটা নিয়ে কিভাবে আমরা এগোবো? দেখুন, প্রথম কথা হলো বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম হয়। এখানে যারা আছে সবার জ্ঞাতার্থে একটা কথা বলি, স্টক মার্কেটে যার কাছে 5 টাকা আছে সে 5 থেকে 500 করতে পারে, এবং 500 থেকে 50,000 করতে পারে, 50,000 থেকে সে 5 কোটি করতে পারে। ঠিক আছে? আবার যে প্রথমেই 5 কোটি নিয়ে এসছে, সেই 5 কোটি থেকে 2 কোটি, 2 কোটি থেকে 1 কোটি, 1 কোটি থেকে 50 লাখ, 50 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে সে 500 টাকায় চলে আসতে পারে। দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? কেউ ছোট থেকে বড় হচ্ছে, কেউ বড় থেকে ছোট হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? নলেজ। হ্যাঁ স্যার, বলুন বলুন। নলেজ আর ধৈর্য। কি বললাম? আপনার এখানে কত টাকা আছে সেটা ফ্যাক্টর না, এখানে আপনার সব থেকে বড় ক্যাপিটাল হলো আপনার নলেজ। বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হবে। আপনি বলছেন স্যার আমার কাছে টাকা নেই। স্টক মার্কেটে আমার একটা মানে, এই কথাটা আমি কোথাও বলতে বলতে নিজেই বলে ফেলেছিলাম, পান খাকে থুক দো আর সিগারেট খাকে ফুক দো। পান খেয়ে পিক ফেলবেন না, আপনার শখ হলো একটা 10 টাকা দিয়ে পান কিনলাম, 10 বার পিক ফেললেন, 10 টাকা শোধ। প্রত্যেকটা পিক ফেলার যে ভ্যালু, সেই ভ্যালু আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আপনি সিগারেট কাকে ফুক দো, এখন একটা 20 টাকা 17 টাকা 18 টাকা একটা সিগারেটের দাম, ভালো সিগারেটের দাম। আপনি একটা 17 টাকা সিগারেট, অবশ্য আমি খাই না, দেখেছি লোককে, তো সেখানে আমরা দেখেছি যে একটা 17 টাকা সিগারেট 5 বার ফুকে উড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? তো ওই 5 বার ফুকতে প্রত্যেকটা ফুকের দামই আপনার 2-3 টাকা, সেটাও আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন। আপনাদের জন্য ব্রোকিং হাউসও অনেক এগিয়ে এসছে, স্টুডেন্টদের জন্য অনেক কোম্পানি আছে ব্রোকিং ফ্রি করে, মানে ব্রোকারেজ ফ্রি করে দিয়েছে। আমাদের অ্যাঞ্জেলন ফ্রি, আপনি যখন কোনো শেয়ার কিনে রাখছেন, মানে জমানোর জন্য কিনে রাখছেন, তখন সেক্ষেত্রেও জিরো ব্রোকারেজ, ব্রোকারেজ দিতে হচ্ছে না, দালালি দিতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। আপনারা এখন এগুলোকে যদি জমাতে পারেন, পরে দেখবেন আপনার পান খেয়ে খেয়ে পানের বিক ফেলে পুকুর বানিয়ে ফেলতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল, হ্যালো। আপনার মতন হতে গেলে আমাদের কি কি রেগুলেশন এন্ড রুলস ফলো করতে হবে? প্রথম কথা হলো ধৈর্য। এখন আমি আপনাদেরকে বলি, এই ব্যাচে 125 জন এনরোলমেন্ট ছিল,
একটু আগে 46 জনের উপস্থিতি আমি দেখেছিলাম, এখন এই মুহূর্তে আমাকে বাদ দিলে 37 জন, বাকিরা কিন্তু অধৈর্য হয়ে চলে গেছে। তারা এগুলো জানে, আমি যেগুলো বলছি এগুলো জানে। প্রথম কথা, নিজের ধৈর্য থাকতে হবে, শেখার। কারণ এখানে আমি আবারও বলছি, কত টাকা আপনার বাবা আপনাকে ইনভেস্ট করার জন্য দিয়েছে, কিংবা আপনাকে কিছুই দেয়নি, এটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করে কতটা আপনার নলেজ আছে। আপনি দেখুন, আমরা সবাই স্টক মার্কেটে চলে আসি, স্টক মার্কেটে আসি, কেউ 2 লাখ 5 লাখ নিয়ে চলে আসে। আজকে দেখুন তো, এসেই আমরা ইনকাম করতে শুরু করি। ইঞ্জিনিয়ার 5 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে 5 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে সেই ইন্টার্নশিপ করে তারপর সে স্যালারিতে কোথাও মানে চাকরি করছে, হ্যাঁ কি না? আপনি দেখুন, লয়ার 5 বছর পড়তে হয়, আপনি ডক্টর হবেন তার জন্য 5 বছর পড়তে হয়। যত প্রফেশনাল এডুকেশন আছে সবই 5 ইয়ার্সের, হ্যাঁ কি না? হ্যাঁ, তো 5 বছর করার পরে সে অভিজ্ঞতা হচ্ছে, তারপর তাকে মাইনে দিচ্ছে। আর আমাদের কাছে 2000-5000 টাকা আছে, আমরা প্রথমেই শেয়ার বাজারে এসেছি, এসে ইনভেস্ট করা শুরু করে দিয়েছি। কিভাবে? ফাটকা খেলার পদ্ধতিতে। এটা ঠিক নয়। ইনভেস্টমেন্ট, ট্রেডিং আলাদা জিনিস। যদি আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট করে ভুলে যান। আর যদি মনে করেন আপনি ট্রেডিং করবেন, তাহলে সবার আগে আপনার ক্যাপিটাল নয়, আপনার নলেজটাই হলো সবার আগে দরকার। ক্যাপিটাল এমনি জোগাড় হয়ে যাবে। আপনি যদি বুঝে যান, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনি পুঁজি লাগাতে এখানে সাহস পাবেন। আপনার কাছে এটা জোয়া মনে হবে না, এটা বিজনেস মনে হবে। এখানে আপনার লস এবং প্রফিটটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। আর যদি আপনি মনে হয় যে না, লটারি কাটার মতন বাই সেল করি, সেক্ষেত্রে আপনার কোনো উন্নতি হবে না। হ্যালো স্যার, বলুন। আমার একটা প্রশ্ন আছে। বলছি যে একটা আপনি বললেন না যে শেয়ার হোল্ড করে রাখলে ব্রোকারেজ ফ্রি, এটা কি অ্যানুয়ালি হবে? হ্যাঁ, অ্যাঞ্জেলনে আছে তো। এজন্য কি করতে হবে আমাকে? কিছুই করতে হবে না। আপনি যদি ইনভেস্ট শুরু করেন, আমাদের কাছে ফোন করবেন। আমরা আপনার কাস্টমাইজ ব্রোকারেজ আছে, যে কাস্টমাইজ ব্রোকার মানে পার্সেন্টেজ ওয়াইজ ব্রোকারেজ আছে, সেখানে আপনাকে ওই প্ল্যানে করে দেবো। প্ল্যানগুলো বুঝুন, আমরা আপনাদেরকে প্ল্যান পাঠিয়ে দেবো যে কি কোন প্ল্যানে করলে আপনি অ্যাকচুয়ালি আপনার ট্রেডার না ইনভেস্টার আগে বুঝতে হবে। যদি ইনভেস্টার হন তাহলে একরকম, যদি ট্রেডার হন তাহলে আর একরকম। আমি অ্যাকচুয়ালি ইনভেস্টার। তাহলে তাহলে আপনার ওই ব্রোকারেজ প্ল্যান করিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। আমরা আপনাদের সহযোগিতায় আছি। আমরা এখানে ইনকামের জন্য আপনাদেরকে ইনফ্লুয়েন্স মানে করছি না। স্যার দুটো কি একসঙ্গে করা যায় স্যার? হ্যাঁ ট্রেডিং এন্ড ইনভেস্টিং দুটো কি একসঙ্গে করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যাবে। কারণ স্যার হ্যালো। হ্যাঁ, কারণটা স্যার হচ্ছে, স্যার আমি অসিত বলছি। স্যার কারণটা Just হচ্ছে স্যার কারণ আমি অনেকদিন ধরে শেয়ার মার্কেট নিয়ে স্যার আছি। স্যার আমি ইনভেস্ট এখনো করিনি স্যার, মানে আপনি বলতে পারেন যে আমার শেখার পথে। আর ধন্যবাদ স্যার আপনাকে অনেক বড়, যে আপনার মতো একজন গুরুজনকে পেয়েছি যে আমাকে হাতটা ধরে পথটা শেখানোটা শুরু করেছে। এটার জন্য স্যার আমি অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার আমি চাইছি ট্রেডিং এন্ড ইনভেস্টিং স্যার দুটোকে স্যার একসঙ্গে আপনার থ্রুতে স্যার শিখতে চাই। ঠিক ঠিক আছে। the trader and investor. হ্যালো। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি আব্দুল জলিল বলছি কুচবিহার থেকে। বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার যেটা ব্যাপার, মানে আমি ওই মিউচুয়াল ফান্ড যেটা, ওটাতে সামথিং মানে রাখতে চাই। আর ওই যেটা ইনভেস্টও করবো মোটামুটি, এটা কয়েকটা যদি ভালো প্ল্যান দেন, আর ট্রেডিংও করবো। মানে ট্রেডিং এর আগে বিষয়ে সবই শেখার করবেন, পরে একটা ইন্টারেস্ট সবই করবেন। আগে সবই করবেন। আপনাকে এখন একটা জিনিস করতে বলবো, সেটা হলো ট্রেনিং করুন। ঠিক আছে? না না স্যার, ট্রেডিং তো করবো। এবার আপনি তো যেটা বললেন যে আমি নলেজ আর বললাম শিক্ষা বা ট্রেনিং এডুকেশন করুন, না হলে ট্রেনিং, সম্ভব নয়। ট্রেডিং নয়। আমি বললাম আচ্ছা সেইটা, হ্যাঁ ট্রেডিং, ট্রেডিং এর জন্য আপনি আছেন, হ্যাঁ, ট্রেডিং এর জন্য আপনি সেটা আছেন এই করুন। জন্য। সেটা সময় হ্যাঁ মতন উপস্থিত হবেন। আমি মাঝে মধ্যে ব্যস্ত থাকি, যেদিন ব্যস্ত থাকি সেদিন রেকর্ডিং পাঠাবো, আপনারা সেই রেকর্ডিং গুলো দেখবেন। ঠিক আছে? হ্যাঁ
তা ট্রেডিং তো এই মুহূর্তে করা হতো। স্যার স্যার বলছি আগে ট্রেডিং আর ট্রেনিং ইনভেস্ট তারপরে ট্রেডিং, আগে ট্রেনিং তারপরে ট্রেডিং, ঠিক আছে? সেই চিন্তাটাই পড়ে করছি স্যার। ইনভেস্ট স্যার, ইনভেস্ট আর মিউচুয়াল ফান্ড এটাতে তো ট্রেডিং ফ্রেডিং কোনো ব্যাপার হয় না, সবই তো আপনি যদি আপনার মতো আপনাদের সিলেবাসের মধ্যে সমস্ত বিষয় টাচ করার সিলেবাসটা একবার দেখে নিন, আপনাদেরকে গ্রুপে পাঠানো আছে, ঠিক আছে? স্যার এখানে একটা কথা সবই জিজ্ঞাসা আছে। করার আছে। ওকে, মোহর স্যার ব্যানার্জি, মোহর ব্যানার্জি বলছিলেন, হ্যাঁ বলছি বলুন হ্যালো মোহর ব্যানার্জি। স্যার, বলছি ট্রেডিং জিনিসটা কি আর ইনভেস্টিং জিনিসটা কি, সেটা যদি এটাও ডিটেলস আপনার একটু বলেন সিলেবাসের খুব মধ্যে ভালো আছে, হয়। আজকের বিষয় এটা নয়, ঠিক আছে? ট্রেডিং মানে বাণিজ্য, কেনা আর বেচা, আর হলো ইনভেস্টিং। বলতে তুমি তোর সাথে কি কথা বল। ইনভেস্টিং হ্যালো স্যার, হ্যালো। ইনভেস্টিং হ্যালো ইনভেস্টিং হলো আপনার বিনিয়োগ, বুঝতে হ্যালো পারছেন? স্যার, হ্যাঁ, বলছি ট্রেডিং শেখার পর একদম প্রফিটেবল ট্রেডার হতে পারবো তো, যদি ফুল একদম আপনার ফুল ক্লাস করি? প্রফিটেবলই তো হবেন। কেউ লুজার না ট্রেডার হওয়া শেখায় নাকি আপনাকে? না, বলছি আর কি, আমাকে জিজ্ঞাসা করলাম, একদম মানে কি বলবো, যে একদম প্রফিটেবল ট্রেডার মানে হতে পারবো তো? অবশ্যই। ঠিক আমরা আছে, এটাই আপনার আমরাও কাছে। যদি প্রফিট করি আপনিও প্রফিট করবেন, কারণ আপনি এখন আমাদের টিমে আছেন, আমাদের গ্রুপে আছেন, হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ওকে। স্যার সব বুঝলাম স্যার, কিন্তু অ্যাকচুয়াল ট্রেডিং এর ক্লাসটা কবে থেকে শুরু হবে স্যার? হ্যালো স্যার। এই যে ধৈর্য, আগে ধৈর্য দেখে নি কার কত ধৈর্য আছে। স্যার হ্যালো। হ্যাঁ বলুন, শ্রেয়সী। হ্যাঁ স্যার, হ্যাঁ প্রেয়সী পাত্র। স্যার বলুন। বলছি ক্লাসটা করতে করতে এই কবে থেকে যে ট্রেডিং করবো বা ইনভেস্ট করবো আর কি, সেটা আপনি আমাদেরকে বলে দেবেন তো, যে এবার থেকে আমরা চালু অবশ্যই, করতে পারি? অবশ্যই আমি আমি আমার পুরো টিম আপনাদেরকে সাপোর্ট করবে, ঠিক আছে? আমাদের আপনারা গাইড করে দেবেন যে কবে থেকে আর কি আপনারা আমরা যখন ট্রেডিং। শুরু করবেন, আপনাদের একজন করে রিলেশনশিপ ম্যানেজার থাকবে। আপনারা যখন শুরু করবেন, রিলেশনশিপ ম্যানেজার থাকবে, সে আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবে, ঠিক আছে? আচ্ছা স্যার। কোনো চার্জ ছাড়াই। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার। স্যার আমি একটা কথা আপনার কাছে জানতে চাইছি স্যার, আপনার সাকসেস স্টোরিটা জানতে চাই। সেটাও আপনার সিলেবাসের মধ্যে অবশ্যই থাকবে। মানে সাকসেস স্টোরি যদি মানে বলি আজকের আর শেষ হবে না, বলবো একদিন। আচ্ছা স্যার প্রতিদিন একটু অল্প অল্প করে বলবেন, আমিও ওটাই জানতে চাইছিলাম। হুম। স্যার আমিও স্যার জানতে কিছুটা চাইছিলাম শুনলে, 25 টাকা থেকে 25 কোটি টাকার কাহিনীটা। না না আমার স্যার কিছুটা শুনলে স্যার, স্যার মোটিভেট হতে পারবো, মানে আপনাকে দেখে ওটা মানে আপনাকে আমি বলে দিই, 25 কোটি টাকা আমার কাছে নেই কিন্তু। মানে স্যার ওই আছে বলছিলাম আর কি, কি তাহলে? এই ঠিক আছে, নাহলে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে তো আপনারা। না স্যার, যাই হোক, 25,000 থেকে 5 কোটি টাকার স্যার গল্পটা একটু শুনতে চাইছিলাম। স্যার ঠিক। স্যার স্যার যাই স্যার টাকা পাচ্ছি এক ওইটা সেকেন্ড পরপর স্যার,